ভারত তো বাংলাদেশের জনগণের কাছে কখনোই নিজেদের একটা বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলো না, পারেনি। তারা সবসময় বাংলাদেশের যে স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ, তার বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা তো একটা জিওপলিটিক্যাল রাজনীতির মাঝখানে পড়ে গেছি। বাংলাদেশ, আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, আমি গতকালকে ওয়েবসাইটে বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত বাংলাদেশের উপরে দেখছিলাম। আপনি বিশ্বাস করবেন না, আজকে বাংলাদেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক যে মিডিয়াগুলো আছে সবখানে বাংলাদেশের রেফারেন্স এবং বাংলাদেশের উপরে আলোচনা হচ্ছে। আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে ভারতীয় একটা মিডিয়া, তাইওয়ানের কিছু লোকজন, তারা বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এটার উপর আলোচনা করতে গিয়ে অনেক কথা বলেছে। সেখানে ওরা বলছে যে আমেরিকা এবং ভারত একদিকে হয়ে গেলে চায়না উইল বি আইসোলেটেড, তখন চায়নার কি করণীয় এবং চায়নার যে ইন্টারেস্টটা এই রিজনে, চায়নার যে একটা গভীর ইন্টারেস্ট আছে, শুধু চায়না না, ভারতের আছে, আমেরিকার আছে। এই অঞ্চলটা নিয়ে যারা চিন্তা ভাবনা করে, এখন বাংলাদেশ একটা স্বাভাবিকভাবেই, বিশেষ করে এই বিপ্লবের কারণে বাংলাদেশ কিন্তু সবার একটা দৃষ্টির মধ্যে, এটা একটা একটা কি বলবো, এটা ইট হ্যাজ বিকাম আ সিরিয়াস ফোকাল পয়েন্ট ফর পলিটিক্যাল, জিওপলিটিক্যাল পারপাসেস। তো এই বাংলাদেশ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমরা বারবার তারপরে আরেকটা অনুষ্ঠান দেখলাম, সেখানে দেখছিলাম যে ভারতীয় প্রায় 7-8 জন, আর আমাদের বাংলাদেশের একজন, আমাদের ওই ছাত্র বিপ্লবের সঙ্গে যারা জড়িত ছিল তাদের একজন প্রতিনিধি, এবং বাকি সবাই ভারতীয়। এবং তাদের কথাটা হচ্ছে মূলত যে বঙ্গবন্ধুর মূর্তি কেন ভেঙে ফেলা হলো, এটা কি করে হলো, একটা জাতি কি করে এত। কিন্তু এরা তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বা বাংলাদেশের, আমাদের এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসটা সম্পর্কে তো ওরা সচেতন না। ওরা জানে না যে আসলে বঙ্গবন্ধু কিভাবে হলো, বা শেখ মুজিব কে ছিলেন, বা মুক্তিযুদ্ধ বা আমাদের স্বাধীনতার যুদ্ধে শেখ সাহেবের প্রকৃত অংশগ্রহণটা কি ছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই কথাগুলো কোনোভাবেই কেউ আলোচনার মধ্যে আনে না। তো এখন আওয়ামী লীগের কথা যদি আপনি বলেন, তো আওয়ামী লীগ হচ্ছে কি, আওয়ামী লীগ হচ্ছে, এটা প্রথম সৃষ্টি করেছিলেন মৌলানা আব্দুল হামিদ, এটা প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং উনি এটাকে আওয়ামী মুসলিম লীগ করেছিলেন। এখন এই মুসলিমটা পরে যখন মৌলানা সাহেব যখন বেরিয়ে গেলেন, তাদের সঙ্গে যখন আদর্শিক মিল হচ্ছিল না সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে মৌলানার, তখন ওনারা আমেরিকাপন্থী যুক্তরাষ্ট্রের দিকে বেশি ঝুঁকে যাচ্ছিল, তখন মৌলানা সাহেব বেরিয়ে গেলেন আওয়ামী লীগ থেকে। উনি বেরিয়ে যাওয়ার কিছুদিন আগেই মুসলিম শব্দটা তারা বাদ দেওয়ার প্রস্তাব করেছিল, এবং পরবর্তী সময় মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ করলো। এবং আওয়ামী লীগের যে চরিত্রটা আপনাদের খেয়াল করতে হবে, প্রথম থেকে সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে যে আওয়ামী লীগ হলো কাকমারি সম্মেলনের পরে, সেখানে কিন্তু শেখ সাহেব মৌলানা সাহেবকে বিট্রে করলেন, রীতিমতো বিট্রে করলেন, করে সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে জয়েন করলেন। এবং যখন ন্যাশনাল আর্মি পার্টি ন্যাপ সৃষ্টি করলেন মৌলানা সাহেব, আরেকটা রাজনৈতিক দল যখন তৈরি করলেন, সেই দলে যখন এটার যখন সৃষ্টি লগ্নে যখন একটা সম্মেলন হচ্ছিল, সেখানে কিন্তু শেখ সাহেব কথিত আছে, না অনেকে সাক্ষীও বলেছেন, যে উনি একটা ট্রাক ভাড়া করে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে মারামারি করেছিলেন, শেখ সাহেব নিজে এই অংশগ্রহণটা করেছিলেন। তো আমাদের কিন্তু ইতিহাসগুলো জানতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষকে আমরা কোথায় নিয়ে যাই। এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্কটা, এখন আমরা তো বলি যে আমরা ভারতের সরকারের সমালোচনা করি, আমরা ভারতের সরকার এবং রয়ের বিরুদ্ধে আমরা আলোচনাগুলো করছি, কারণ আজকে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, এটা একদম পরিষ্কার এবং স্পষ্ট, এবং এটাকে মানে কি নির্লজ্জ ভাবে তারা এটাকে প্রকাশ করেছে যে ভারতের যে ইন্টারেস্টটা বাংলাদেশের উপরে, এবং শেখ হাসিনাকে তারা নিয়ে এসে যা ইচ্ছা তাই বাংলাদেশ থেকে আদায় করে নিয়ে গেছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ভারতের যে ভেস্টেড ইন্টারেস্ট, একদিকে তো আমরা চিকেন নেক নিয়ে সবাই আলাপ করছি, কারণ চিকেন নেক ভারতের এই 7টা রাজ্য খুবই গুরুত্বপূর্ণ, এরা খুবই রিসোর্সফুল, এদের অনেক ন্যাচারাল রিসোর্সেস আছে, অর্থনৈতিক দিক আছে, অন্যান্য দিকগুলো আছে। এখন বাংলাদেশে ওই চিকেন নেক ছাড়া বাংলাদেশ এখানে এখানে ওতপ্রোত ভাবে খুবই একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পজিশনে আছে। তো সেই জন্য ভারত তো বাংলাদেশকে সবসময় কবজা করতে চায়, এটা আজকের কথা না। তো পাকিস্তান পার্টিশনের পর থেকে 1947 সালের পার্টিশনের পর থেকেই কিন্তু ভারত চেষ্টা করছিল বাংলাদেশকে কি করে আলাদা করে আবার তাদের দিকে নেবে, কারণ তাদের ভুলটা তারা বুঝেছিল এই চিকেন নেকের জন্য তাদের যে সমস্যাগুলো হচ্ছিল। তো যাই হোক, এখন
ভারত তো বাংলাদেশের জনগণের কাছে কখনোই নিজেদের একটা বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলো না, পারেনি। তারা সবসময় বাংলাদেশের যে স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ, তার বিপক্ষে দাঁড়িয়েছে। দেখেন, 1 নম্বর হচ্ছে পানি আগ্রাসন করেছে। নদীগুলো, আমাদের 54টা অভিন্ন নদী, প্রত্যেকটা নদীতে তারা আগ্রাসন করছে। তারা ওই যে উজানের, যে তাদের তো উজানের দেশ, আমরা তো নিচের দেশ, তো তারা সব সময় আমাদের পানিগুলো, ন্যাচারাল যে আমাদের যে একটা স্বাভাবিক একটা প্রাকৃতিক যে আমাদের অধিকার আছে পানিতে, সেটাতে তারা বাধাগ্রস্ত করছে করে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশে দেখেন আজকে পরিবেশ, দেখেন বাংলাদেশের ইকোলজিক্যাল যে পরিবর্তনগুলো এনে দিয়েছে। আজকে বাংলাদেশ তো একটা, আমি গতকালকে একটা অসাধারণ একটা ডকুমেন্টারি দেখছিলাম, সেখানে ওনারা বলছিলেন, এটা বিদেশিরা করেছে, বাংলাদেশের উপরে, যে বাংলাদেশে মুসলমানরা কখন আসলো। এটা বলতে গিয়ে তারা বলেছে যে এই অঞ্চলে প্রথম থেকে, মানে যদি 1000 বছরের, আমরা 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 বেশি পিছনে গেলে একটু সমস্যা হয়ে যাবে। আমি যদি এখন আপনাকে একদম একদম পয়েন্টে যে জি সাগর সাহেব, এই রেফারেন্স গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদের আলোচনা জিওপলিটিক্সটা বুঝার জন্য ভারতের ইন্টারেস্টে এবং আমেরিকা এবং এগুলো কিন্তু আজকে যে আপনি যে কথাটা বলছেন যে মানে ভারত চাচ্ছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিহীন ভারতের এখানে তেমন কোনো অবস্থান নাই, আপনি যেটা বুঝাতে চাচ্ছেন বিভিন্ন ঐতিহাসিক বাকি সব দলগুলোই ভারত বিরোধী একটা অবস্থানে আছে। এই কারণটা খুব স্বাভাবিক, কিন্তু এটা এখন সেটাই কি সে পারপাস সার্ভ করছে আমাদের এই বর্তমান উপদেষ্টার? আপনার কাছে কি মনে হয়, মানে সেই ধরনের আমি যখন আসিফ নজরুল সাহেবের, ওনাকে আমি বহুকাল ধরে চিনি, আমরা একসঙ্গে অনেক অনুষ্ঠান করেছি, আমরা অনেক সেমিনারে একসঙ্গে ছিলাম। তো আমি ওনাকে যেরকম করে বুঝি এবং ওনার বক্তব্য শুনে আমি বুঝতে পারছিলাম যে এই যে মোল্লা ভাই বোধহয় বলছিলেন একটু আগে, যেগুলো একটা সিদ্ধান্ত, অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে যে অ্যাজ ইফ যে এই যে পরিস্থিতিটা আজকে যেভাবে প্রথমে সাখাওয়াত হোসেন সাহেব বললেন এবং পরবর্তীতে এই যে আসিফ নজরুল সাহেব, মনে হচ্ছে কেন যেন যে এখানে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করবার একটা সাংঘাতিক একটা কোনো একটা চাপ বা এজেন্ডা হ্যাঁ, ফারুক হাসান বলেছেন এজেন্ডার কথা, হয়তো এজেন্ডাও থাকতে পারে যে এইটা এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা যেটা চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করে। এইটা কিন্তু মানে তাদের চাওয়াটার ব্যাপারে তাদের যে অ্যাপ্রোচ, এতে আপনি কি তাদের চাওয়াটা আসলে এমনটাই বোঝাচ্ছে তারা? এটাকে আপনি ব্যক্তিগতভাবে মনে করছেন কিনা যে হ্যাঁ এমনটা তারা করার একটা পরিকল্পনা? এটা এত এত এটা এত অন্যায় ভাবে এই জিনিসটা চাচ্ছে তারা, এমন একটা সময় যখন রক্তের দাগটা এখনো শুকায় নাই, যেসব বাবা মারা তাদের সন্তান হারিয়েছে, যেসব বাবা মারা দেখছে তাদের অসুস্থ ছেলেরা চিকিৎসা ছাড়া বা চিকিৎসা আহত হয়ে তারাও মৃত্যুবরণ করছে এক এক করে। আমি তো অন্তত 10 জনের মৃত্যুর খবর শুনলাম যারা অসুস্থ ছিল। তাদের তো কলিজার মধ্যে আঘাতটা। আজকে যে কেসগুলো হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা কেস করছে, কারা করছে? সাধারণ মানুষরা করছে, বাবা মারা করছে, আত্মীয় স্বজন করছে, ভাই করছে, বোন করছে। এটা খেয়াল করতে হবে, মানুষের সেন্টিমেন্টটা বুঝতে হবে। এখানে যেই দল, একটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে, দলীয় সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালায়, হেলিকপ্টারে করে গুলি করে বাংলাদেশের নাগরিক, সে দেশের নাগরিককে হত্যা করে, সে দেশে সেই রাজনৈতিক দলের কোন রকম অধিকার থাকতে পারে না সেই দেশে রাজনীতি করতে। এটা তো আপনি মানে আপনি এখানে যারা অপরাধ সংগঠিত করেছে ব্যক্তি পর্যায়ে, তাদেরকে আপনি দল থেকে আলাদা করার সুযোগ নেই এবং তারাও দলের প্রশ্নে ওঠে না। এটা দলীয় সিদ্ধান্ত ছিল, আমরা সবাই দেখেছি। আওয়ামী লীগের যে ব্যক্তিরা, প্রত্যেকটা ব্যক্তি এই গণহত্যার পক্ষে কথা বলেছে। আপনি বলেন, ওই যে যখন এই একটা দীর্ঘ 1 মাস, 5 তারিখ থেকে শুরু হলো জুলাইয়ের, এই দীর্ঘ 1 মাসে আপনি কোনো আওয়ামী লীগের কোন সদস্যের মুখে শুনেছেন যেটা অন্যায় হচ্ছে? কেউ বলেছেন না গুলি ছোড়া উচিত না, পুলিশটা কেন গুলি করছে? আল জাজিরা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিবিসি থেকে ওরা দেখাচ্ছিল কিভাবে তারা রাস্তায় একেবারে ওয়ার, মানে একটা যুদ্ধক্ষেত্রে যেরকম হয় সেরকম গুলি, একেবারে স্টেইন ফায়ার নিয়ে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তারা জনগণের বিরুদ্ধে, যে আর্মলেস, যারা নিরস্ত্র জনগণ, তাদের বিরুদ্ধে তারা গুলি ছুটছে। এটা তো আমরা দেখেছি, এভিডেন্ট, আর ওখানে প্রত্যেকটা মানুষ সাক্ষী। যার জন্য এই যে জনতা, এই যে বাচ্চারা, বাবা মা সবাই এটাতে সম্পৃক্ত হয়েছে। এমনি কি হয়েছে বলেন? এই অন্যায়টা আওয়ামী লীগ করবার পরে, আর এই যে আমাদের যে বিপ্লবী সরকার বলি বা আমাদের, এবং আওয়ামী লীগের একদম শীর্ষ নেতা সাধারণ সম্পাদক তিনি নিজেই তো বললেন যে শুট এট সাইড, মানে দেখা মাত্র গুলি করবার নির্দেশ দিয়েছে। সুতরাং এটাকে
তারপরে ওটাও বলেছে যে ছাত্রলীগ আমাদের জন্য যথেষ্ট এটা নিয়ন্ত্রণ করবার জন্য, এবং ছাত্রলীগকে লেলিয়ে দিল একটা দলের সাধারণ সম্পাদক। তার আগে যে ঘটনা ঘটেছিল তখন প্রধানমন্ত্রী নিজে ছাত্রলীগকে ডেকে বললো তোমরা এটাকে ম্যানেজ করো, এবং ছাত্রলীগ গিয়ে হত্যা করলো। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যার যজ্ঞ চালালো ছাত্রলীগ অস্ত্র সহ, এবং রাষ্ট্রীয় যে যন্ত্র যেই মানে আপনার স্টেট অপারেটিভস গুলাকে ব্যবহার করেছে, পুলিশ ব্যবহার করেছে, আর্মি ব্যবহার করেছে, যা ব্যবহার করেছে, তারপরে এই দলের কি কোনো অধিকার আছে? শুনেন, একটা রাষ্ট্রে হচ্ছে জনগণ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কিন্তু এই বিষয়গুলোকে ছাপিয়ে মানে 2 দিন পর ক্ষমতায় যাওয়ার 2 থেকে 3 দিন পর একজন উপদেষ্টা একই বক্তব্য দিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, আবার কদিন পর আরেকজন উপদেষ্টা বলছে, কিন্তু আপনাদের যে যুক্তি সেই সব যুক্তিতে কেউই আপনারা মনে করছেন যে আওয়ামী লীগকে এই ধরনের সুযোগ দেওয়ার পক্ষে কোনো ন্যূনতম যৌক্তিকতা নেই। তারপরে তারা কেন চাচ্ছে এ নিয়ে আমাদের কথা হাবিবুর কাছে যেতে চাই। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যাওয়ার আগে একটা মিনিট আমাকে কনক্লুড করতে দিলে ভালো হতো অবশ্য, যদি আপনি আমাকে সুযোগটা দিতেন। জি আমরা পরের বলতে চাই হাবিব ভাই। আচ্ছা রিতা রহমান শেষ করেন, এরপর আমি ব্যারিস্টার বকর আসছি। আমাদের গুরুত্বপূর্ণ কথা শুনবো, আমাদের এখানে সবচেয়ে সিনিয়র নেতা আছেন হাবিবুর রহমান, হাবিবের কাছে যাবো। হ্যাঁ, আমি একটু কনক্লুড করে নেই। সেটা বলতে চাচ্ছি যে দেখেন, রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে অনেক সময় অনেক রকম স্পর্শকাতর বিষয় থাকে বলে তারা অনেক সময় কম্প্রোমাইজড কথাবার্তা বলে, কিন্তু আপনি এটা প্রতিক্রিয়াগুলো সাধারণ মানুষের পক্ষ থেকে দেখেন, ছাত্রদের পক্ষ থেকে দেখেন, সবাই কিন্তু আসিফ নজরুলের এই বক্তব্যের বিরোধিতা করছে। কারণ এইটাই হচ্ছে আমাদের জাতীয় একটা সেন্টিমেন্ট, জনগণের কে আঘাত করে এই কথাগুলো এই সরকারের এই মুহূর্তে আনা একেবারেই অন্যায় হচ্ছে। এবং এইখানে আমাদের কিন্তু মাঝে মাঝে খুব আতঙ্ক হচ্ছে যে এই সরকার আসলে কোন দিকে যাচ্ছে।